সিনেমার শুরু হয় এক অপরাধী ফ্রাঙ্ক মরিসকে নিয়ে, যাকে আলকাট্রাজ নামের একটি হাই সিকিউরিটি জেলে পাঠানো হচ্ছিল। আলকাট্রাজ জেলটি সমুদ্রের মাঝে একটি দ্বীপের ওপর অবস্থিত ছিল, যেখান থেকে আজ পর্যন্ত কোনো বন্দী পালাতে পারেনি। কিন্তু ফ্রাঙ্ক তো জেল ভেঙে পালানোর জন্যই বিখ্যাত ছিল। সে এর আগে অনেক জেল থেকে পালিয়ে গেছে, তবে আলকাট্রাজ জেল থেকে পালানোর কথা কেউ কল্পনাই করতে পারে না। জেলে পৌঁছানোর পর প্রথমেই ফ্রাঙ্কের ভালোভাবে তল্লাশি নেওয়া হয়। তারপর তাকে তার সেলে পাঠানো হয়, যেখানে তাকে জীবনের বাকি সময় কাটাতে হবে। পরের দিন সকালের টিফিনের সময় ফ্রাঙ্কের পরিচয় হয় লিটমাস নামে এক বৃদ্ধ বন্দির সঙ্গে, যে একটি ইঁদুরকে তার পোষা প্রাণী বানিয়ে রেখে দিয়েছিল। লিটমাসের সঙ্গে কথাবার্তার সময় ফ্রাঙ্কের নজর পড়ে উলফ নামের এক বন্দির দিকে, যে তাকে খোলাখুলিভাবে বিরক্ত করছিল। কিন্তু ফ্রাঙ্ক তাকে এড়িয়ে লিটমাসের সঙ্গে কথাবার্তা চালিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে জেলের ওয়ার্ডেনের ঘরে ব্রিফিংয়ের জন্য ডাকা হয়। ওয়ার্ডেন ফ্রাঙ্ককে হুমকি দিয়ে বলে, এখান থেকে পালানোর চেষ্টা করো না, কারণ তোমার মতো অনেকেই এসেছিল কিন্তু কেউ পালাতে পারেনি। কিন্তু ওয়ার্ডেনের এই কথার মাঝেই ফ্রাঙ্ক সুযোগ বুঝে তার ঘর থেকে একটি নেল কাটার চুরি করে। যদিও এটি একটি ছোটোখাটো বস্তু ছিল, তবে সে জানতো যে আলকাট্রাজের মতো জায়গায় একটি ছোট্ট জিনিসও বড় কাজ আসতে পারে। তাই সে নিজের সেলে ফিরে আসার সঙ্গে সঙ্গেই নেল কাটারটি বাইবেলের ভেতরে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর গ্রুপ শহরের সময় উলফ আবার ফ্রাঙ্কের কাছে আসে এবং তাকে বিরক্ত করতে শুরু করে। কিন্তু এবার ফ্রাঙ্ক আর চুপ থাকেনি। সে উলফকে ধরে মারতে শুরু করে, যার ফলে জেলের ভেতরে তার একটা শক্তিশালী ভাবমূর্তি তৈরি হয়। এর থেকে কেউ তাকে সহজ বিরক্ত করতে সাহস পায়নি। ধীরে ধীরে জেলের লাইব্রেরি ফ্রাঙ্কের দ্বিতীয় ঘর হয়ে ওঠে, যেখানে তার পরিচয় হয় লাইব্রেরিয়ান ইংলিশের সঙ্গে, যে আজীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দী ছিল। ইংলিশ জেল থেকে পালানোর আশা ছেড়ে কেবল বই পড়াতেই মনোযোগ দিয়েছিল। ইতিহাসের বই পড়ার প্রতি দুজনেরই ভালোবাসা থাকায় তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। এরপর ফ্রাঙ্কের পরিচয় হয় ডাক নামে এক বন্দির সঙ্গে, যে চমৎকার শিল্পী ছিল এবং অধিকাংশ সময় পেন্টিং করেই কাটাতো। ডাকের মতে আলকাট্রাজের মতো কঠোর কারাগারে বন্দিরা সহজেই পাগল হয়ে যেতে পারে, তবে তার পেন্টিং করার অভ্যাসই তাকে মানসিকভাবে সুস্থ রেখেছে। সেই সন্ধ্যায় এক গার্ড ফ্রাঙ্ককে জানায় যে কারাগারে কাঠমিস্ত্রির কাজ করলে প্রতি ঘন্টায় 15 সেন্ট উপার্জন করা যাবে, কিন্তু শীঘ্রই তার জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছিল। একদিন যখন সব বন্দী তাদের সেল থেকে বাইরে ছিল, তখন উলফ আবার ফিরে আসে এবং এবার তার সঙ্গে একটি অস্ত্রও ছিল। সে ফ্রাঙ্কের উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে ডাক ফ্রাঙ্ককে সতর্ক করে দেয়। ফ্রাঙ্ক দ্রুত নিজের জ্যাকেট ব্যবহার করে হামলা থেকে বেঁচে যায়। এরপর উলফ ও ফ্রাঙ্কের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। গার্ডরা যখন তাদের থামানোর চেষ্টা করে, তখন উলফ একজন গার্ডের উপর হামলা চালায়। এর ফলে গার্ডরা দুজনকেই ডি ব্লকের একাকী কারাবাস অর্থাৎ সলিটারি কনফাইনমেন্টের শাস্তি দেয়। সলিটারি কনফাইনমেন্ট এমন একটি জায়গা ছিল যেখানে কোনো বন্দী যেতেই চাইতো না। এটি ছিল সম্পূর্ণ একাকী কারাবাসের ব্যবস্থা, যেখানে বন্দীদের একা রাখা হতো যেন তারা ভেতর থেকে ভেঙে পড়ে। ফ্রাঙ্ক নিজেকে বাঁচানোর কারণে শাস্তি পেয়ে এতটা রেগে গিয়েছিল যে তার মনে প্রতিশোধ ও পালানোর আগুন আরও তীব্র হয়ে উঠেছিল। তবে ফ্রাঙ্ক কি সত্যি আলকাট্রাজ থেকে পালাতে পারবে, সেটাই বড় প্রশ্ন। 2 সপ্তাহ ধরে সেই ঘরে একাকী থাকার পর ফ্রাঙ্ক যখন মুক্তি পেল, তখন লিটমাস তার পোষা ইঁদুরের মাধ্যমে একটি ওয়েলকাম নোট পাঠিয়ে তাকে খুশি করার চেষ্টা করলো। ফ্রাঙ্ক মুক্তি পাওয়ার পর তার পাশের সেলের চার্লির সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। চার্লি ছিল এক বিশাল চুরির অপরাধে দণ্ডিত বন্দী, যে ফ্রাঙ্ককে জানায় যে সে সীমান্ত পার হয়ে পালাতে চেয়েছিল, কিন্তু সেই ভুলের কারণে তার অপরাধ আরও গুরুতর হয়ে গিয়েছিল। পরের দিন ওয়ার্ডেন কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করেই কারাগারে ঘুরতে আসে। ডাকের সেলে নিজের একটি ছবি দেখে প্রথমে খুশি হয়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার মেজাজ বদলে যায়। সে সমস্ত ছবি জেল থেকে বের করে দিতে আদেশ দেয়, কারণ সেই ছবিটি তার অপছন্দ হয়েছিল। এই সিদ্ধান্ত ডাককে ভেতর থেকে পুরোপুরি ভেঙে ফেলে। ডাক তার আঁকা প্রতিটি ছবির প্রতি গভীর ভালোবাসা অনুভব করত এবং তার জন্য পেন্টিং করা ছিল বেঁচে থাকার একমাত্র উৎস। ফ্রাঙ্ক তাকে বহুবার বোঝানোর চেষ্টা করলো যে এগুলো শুধুই পেন্টিং, জীবন তো চলতে থাকবে, কিন্তু ডাক মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে সে আর স্বাভাবিক হতে পারছিল না। একদিন কাজ করার সময় ডাক ইচ্ছাকৃতভাবে নিজের 3টে আঙুল কেটে ফেলে, যা ছিল ওয়ার্ডেনের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ। ঘটনাটি ঘটতেই গার্ডরা ডক্টরকে খবর পাঠায়, আর ফ্রাঙ্ক চুপচাপ দাঁড়িয়ে শুধু ডাককে দেখছিল। সেই রাতে ফ্রাঙ্ক তার সেলে বসেছিল যখন সে লক্ষ্য করে যে হাওয়া চলাচলের ভেন্ট থেকে একটি তেলে পোকা বেরিয়ে আসছে। এটা দেখে তার মনে হয় হয়তো এই ভেন্টটি বাইরে কোনো গোপন দরজার পথ হতে পারে। ঠিক তখনই ইংলিশ ফ্রাঙ্ককে জানায় যে ওয়ার্ডেন আসলে নিজের ছবি অপছন্দ করেছিল বলেই ডাকের সব ছবি বাইরে ফেলে দিয়েছিল। পরের দিন খাবারের সময় ফ্রাঙ্কের পরিচয় হয় জন ও ক্ল্যান্স নামে 2 ভাইয়ের সঙ্গে, যারা আগের এক কারাগারে ফ্রাঙ্কের সঙ্গে দেখা করেছিল।
কথোপকথনের সময় তারা বলে যে এই জেল থেকে পালানো অসম্ভব, চারপাশে শুধু জল, আর এখানে আমাদের বাকি জীবন কাটাতে হবে। কিন্তু তাদের এই কথা ফ্রাঙ্কের মনে এক নতুন ধারণার জন্ম দিল। সে ভাবতে লাগলো, যদি সত্যিই এই জেল থেকে পালানো অসম্ভব হয় তবে ইতিহাস তৈরি করতে হবে। সে হবে প্রথম ব্যক্তি যে আলকাটরাজ থেকে পালাবে। সেই রাতে ফ্রাঙ্ক তার সেলের গ্রিলের চারপাশে থাকা সিমেন্ট খুঁড়তে শুরু করে, সেই নীল কাটারের সাহায্যে, যা সে ওয়ার্ডেনের ঘর থেকে চুরি করেছিল। যখনই গার্ডদের পায়ের আওয়াজ শুনতে পেত তখনই সে নীল কাটারটি বাইবেলের ভেতরে লুকিয়ে বই পড়ার ভান করত, যাতে কেউ তাকে সন্দেহ না করে। সময় যত যাচ্ছিল ফ্রাঙ্কের পরিশ্রমের ফল দিতে শুরু করে। ধীরে ধীরে গ্রিলের চারপাশে সিমেন্ট দুর্বল হতে থাকে। এদিকে সাক্ষাতের সময় ইংলিশ ও চার্লি যখন তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যায় তখন ইংলিশের মেয়ে তার সামনে উপস্থিত হয়। কিন্তু ইংলিশ এতটাই লজ্জিত ছিল যে সে ভালোভাবে মেয়ের সঙ্গে কথা বলতেই পারছিল না। সে বুঝতে পারছিল তার অনুপস্থিতির কারণে তার মেয়ে অনেক বড় হয়ে গেছে, আর তার শৈশবে সে দেখতে পারেনি। এটা তার জন্য গভীর দুঃখের বিষয় ছিল। অন্যদিকে চার্লি যখন তার স্ত্রীকে দেখতে গেল তখন সে জানতে পারল তার বৃদ্ধ মা খুব অসুস্থ এবং ডক্টর বলেছে তার হয়তো আর কয়েকদিন বেঁচে থাকার সময় আছে। এই খবর শুনে চার্লির মনে জেল থেকে পালানোর প্রবল ইচ্ছা জন্ম নেয়। পরের দিন সকালে ফ্রাঙ্ক টিফিনের সময় জন ও চার্লির সামনে তার পালানোর পরিকল্পনা রাখে। তার মতে লবণাক্ত জল ও বাতাসের কারণে কারাগারের কাঠামো দুর্বল হয়ে পড়েছে, যার ফলে তারা সহজেই সিমেন্ট খুঁড়ে ভেন্টিলেশন গ্রিল খুলে পালাতে পারবে। গ্রিল পার হওয়ার পর তারা পাইপলাইন পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু বড় সমস্যা ছিল সমুদ্র। জেল থেকে বের হওয়া সহজ হলেই গভীর জল পেরিয়ে কি পালানো সম্ভব হবে? ফ্রাঙ্কের পরিকল্পনা ছিল সহজ কিন্তু খুব চতুর। ক্লেরেন্স, যে কারাগারের কাপড়ের ডিপার্টমেন্টে কাজ করত, সে ধীরে ধীরে রেনকোট এবং কিছু রাবার সিমেন্ট চুরি করবে। ফ্রাঙ্ক জানতো কিভাবে এগুলো ব্যবহার করে লাইফ বোর্ড ও লাইফ জ্যাকেট বানানো যায়। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমার উপর ভরসা রাখো। এই পরিকল্পনা সবার পছন্দ হয় এবং তারা সবাই একসঙ্গে কাজ করা শুরু করে। প্রতিদিনের মতো ফ্রাঙ্ক তার সেলের সিমেন্ট খুঁড়তে থাকলো। এবার চার্লিও তার সাথে ছিল, বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল যেন কোনো গার্ড টের না পায়। কিন্তু নেল কাটার ছোট হওয়ায় কাজ করতে সময় বেশি লাগছিল এবং প্রচুর পরিশ্রম করতে হচ্ছিল। নেল কাটারটি ধারানো ছিল না, তাই শক্তি বেশি লাগতো, যার ফলে ফ্রাঙ্কের হাতে অনেক ক্ষত হতে লাগলো। পরের দিন সকালে সে সবার সামনে সমস্যার কথা তোলে এবং বোঝায় যে তাদের আরও শক্তিশালী একটি সরঞ্জামের প্রয়োজন। ঠিক তখনই ফ্রাঙ্কের নজর পড়ে তার চামচের দিকে। সে সেটাকে জুতোর ওপর ঘষে ময়লা বানিয়ে ফেলে। তারপর গার্ডকে ডেকে বলে যে চামচ নোংরা হয়ে গেছে। বাকিরাও তার সঙ্গে গার্ডকে অনুরোধ করে নতুন চামচ নিয়ে নেয়। গার্ড এতে সন্দেহ করেনি এবং সহজেই রাজি হয়ে গেল। কিন্তু যখন তারা চামচ বদলানোর জন্য ফ্রন্ট ডেস্কে গেল, জন কৌশলে গার্ডকে কথায় ব্যস্ত করে ফেলে। এই সুযোগে ফ্রাঙ্ক একটি অতিরিক্ত চামচ নিজের পকেটে লুকিয়ে ফেলে। এতে তার মন ভরেনি। সে লিটমাসকে রাজি করায় যে সে তার 20 দিনের মিষ্টি তাকে খাওয়াবে এবং আরও কিছু দরকারি জিনিসপত্র দিতে বলে। ফ্রাঙ্ক চামচ গলিয়ে নেল কাটার ও কয়েনের সঙ্গে যুক্ত করে একটি নতুন সরঞ্জাম তৈরি করে, যা আগের নেল কাটারের চেয়ে অনেক বেশি কার্যকর ছিল। সেই রাতে ফ্রাঙ্ক যখন দ্রুত সিমেন্ট খুঁড়ছিল তখন একটি গার্ড হঠাৎ করেই সেখানে চলে আসে। চার্লি বুঝতেই পারেনি। ভাগ্য ভালো ঠিক সময়ে ইংলিশ এসে গার্ডের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। এতে চার্লি সুযোগ পেয়ে জেলের লোহার বারে জোরে জোরে আঘাত করে ফ্রাঙ্ককে সতর্ক করে দেয়। সংকেত পেয়ে ফ্রাঙ্ক সঙ্গে সঙ্গে সব সরঞ্জাম লুকিয়ে ফেলে। ওই রাতে তারা বেঁচে গেলেও ফ্রাঙ্ক বুঝে গিয়েছিল যে চার্লির উপর পুরোপুরি ভরসা করা যাবে না। পরবর্তী কয়েকদিনের মধ্যে ফ্রাঙ্ক বুঝতে পারে যে গ্রিলের মধ্যে বেশ কয়েকটি স্ক্রু আঁটোসাঁটো করা আছে, যা খুলতে নতুন সরঞ্জাম লাগবে। সে সুযোগ পেলেই সিমেন্টের ছোট ছোট টুকরো চুপচাপ বাইরে ফেলে দিত। একদিন কার্পেন্টার শপে কাজ করার সময় সে লুকিয়ে একটি ছোট্ট সরঞ্জাম তৈরি করে, কিন্তু সেটিকে বাইরে আনার জন্য তাকে মেটাল ডিটেক্টর পার করতে হবে। এই জন্য সে এক চালাকের আশ্রয় নেয়, একটি মরিচা ধরা লোহার টুকরো হাতে নিয়ে নেয়। মেটাল ডিটেক্টরের অ্যালার্ম বাজতেই সে গার্ডকে সেই মরিচা ধরা লোহার টুকরো দিয়ে বিভ্রান্ত করে। আসল সরঞ্জামটি তখন তার জুতোর মধ্যে লুকানো ছিল। সেলে ফিরে আসার পর সে সেই সরঞ্জাম ব্যবহার করে গ্রিল খুলে ফেলে। গ্রিলের পেছনে পাইপ লাইন ছিল, হয়তো এটাই ছিল তাদের মুক্তির রাস্তা। কিন্তু ফ্রাঙ্ক জানতো এই পরিকল্পনা সফল করতে আরও বেশি সতর্কতা ও ভালো পরিকল্পনার দরকার। ফ্রাঙ্ক ও তার সঙ্গীরা গার্ডদের ধোঁকা দেওয়ার জন্য একটি নকল মাথা বানানোর সিদ্ধান্ত নিল। এই মাথাটি তার বিছানায় রেখে দেবে, যাতে গার্ডরা মনে করে তারা এখনও তাদের সেলে ঘুমিয়ে আছে। ফ্রাঙ্ক, জন, ক্লিরেন্স এবং চার্লি দ্রুত কাজ শুরু করলো। জন নাপিতের দোকান থেকে চুল জোগাড় করলো, চার্লি রঙের ব্যবস্থা করলো, ফ্রাঙ্ক ও ইংলিশ অনেকগুলো পুরনো খবরের কাগজ সংগ্রহ করলো। সবকিছু প্রস্তুত হতেই ফ্রাঙ্ক খবরের কাগজ ও সিমেন্ট মিশিয়ে মানুষের খুলি আকৃতির একটি কাঠামো তৈরি করলো। এরপর এর উপরে রং ও চুল লাগিয়ে আসল মাথার মতো দেখতে তৈরি করলো। চার্লি একটি নকল গ্রিল বানালো, যা আসল গ্রিলের জায়গায় বসিয়ে রাখা হবে, যাতে কেউ বুঝতে না পারে যে সেখানে আসল গ্রিল নেই। এক রাতে ফ্রাঙ্ক একাই পাইপলাইন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করলো। নকল মাথা ও গ্রিল ব্যবহার করে সে বেরিয়ে এলো।
কিন্তু পাইপলাইনের ওপারে একটি লোহার দরজা দেখে সে থেমে গেল। একা সেই দরজা পার হওয়া সম্ভব ছিল না। ঠিক তখনই এক গার্ড সেলের দিকে রাউন্ড দিতে এলো। সে ফ্রাঙ্কের সেলে এসে একটু সন্দেহ করলো। শেষ পর্যন্ত তারা বেঁচে গেল। পরদিন সকালে ফ্রাঙ্ক ও চার্লি এই ঘটনা নিয়ে আলোচনা করলো। এদিকে জন ও ক্লেরেন্স তাদের নিজেদের নকল মাথা তৈরি করে ফেলেছিল। সবাই একসঙ্গে আগের পরিকল্পনাতেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেই রাতে জন ও চার্লি ফের সেই লোহার দরজার কাছে গেল। একে অপরকে সাহায্য করে তারা দরজা পর্যন্ত পৌঁছালো। তারা বুঝতে পারলো যে দরজাটি কাটা সম্ভব, কিন্তু তার জন্য আরও উন্নত সরঞ্জামের দরকার। পরদিন মিউজিক ক্লাসের সময় চার্লির নজরে একটি পুরনো ফ্যান পড়ল। তার মনে হলো এই ফ্যানের ব্লেড কেটে দরজার জন্য একটি টুল বানানো সম্ভব হবে। তাই সে তার 20 দিনের মিষ্টি লিটমাসকে দিয়ে ফ্যানটি সংগ্রহ করলো। ফ্যানটিকে বাইরে বের করতে তারা সেটিকে একটি যন্ত্র রাখার বাক্সে লুকিয়ে বেরিয়ে গেল। ফ্রাঙ্ক ফ্যানটিকে কাটছাট করে একটি ধারালো সরঞ্জামে পরিণত করলো। ফ্রাঙ্ক ও তার দল আবার সেই লোহার দরজার কাছে গেল। এবার নতুন সরঞ্জাম দিয়ে দরজাটি কেটে ফেলল। কাটার সময় বেশ শব্দ হচ্ছিল, যা গার্ডদের কানে গিয়েছিল, কিন্তু গার্ডরা সন্দেহ না করে সেটাকে এড়িয়ে গেল। এদিকে তাদের পালানোর পথ তৈরি হয়ে গিয়েছিল। তারা মঙ্গলবার রাতে বিশ্বের সবচেয়ে নিরাপদ জেল আলকাটরাজ থেকে পালানোর সিদ্ধান্ত নিল। মঙ্গলবার সকালে ফ্রাঙ্ক ডাকের স্মরণে টেবিলে একটি ফুল রেখে দিল, কিন্তু ওয়ার্ডেন সেটা দেখে ফেলে। সে ফুল মাটিতে ফেলে পিষে দেয় এবং ফ্রাঙ্ককে কারাগারের নিয়মের কথা মনে করিয়ে দেয়। ওয়ার্ডেনের এই ব্যবহারে লিটমাস প্রচণ্ড রেগে যায়। সে ওয়ার্ডেনের ওপর ঝাঁপিয়ে পড়ার আগেই হঠাৎ সে হার্ট অ্যাটাকে পড়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ওয়ার্ডেন রেগে গিয়ে ফ্রাঙ্কের সেলে তল্লাশি করলো, কিন্তু কিছুই খুঁজে পেল না। রাগের চোটে চার্লি ও ফ্রাঙ্কের সেল পরিবর্তন করার নির্দেশ দিল। ওদিকে উল্ফ সলিটারি কনফাইনমেন্ট থেকে মুক্তি পেয়েছিল এবং সে আবার ফ্রাঙ্কের উপর হামলা করার পরিকল্পনা করছিল। কিন্তু যখন সে ফ্রাঙ্কের দিকে এগিয়ে গেল, ইংলিশ তাকে সে ধরে ফেলল। সেই রাতে ফ্রাঙ্ক, জন, চার্লি ও ক্লেরেন্স পাইপলাইনে মিলিত হওয়ার পরিকল্পনা করলো। কিন্তু ঠিক শেষ মুহূর্তে চার্লি ভয় পেয়ে গেল এবং পালানোর পরিকল্পনা থেকে নিজেকে সরিয়ে নিল। তবে বাকি 3 জন, ফ্রাঙ্ক, জন ও ক্লেরেন্স, পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে থাকলো। চার্লি চোখের সামনে তার স্বাধীনতার স্বপ্ন দূরে সরে যাচ্ছিল। এদিকে ফ্রাঙ্ক, জন এবং ক্লেরেন্স লোহার দরজা পার হয়ে ছাদে পৌঁছে গিয়েছিল, যেখানে তাদের সার্চ লাইটের নজর এড়িয়ে যেতে হতো। শেষ মুহূর্তে চার্লিও পালানোর সিদ্ধান্ত নিল। সে দ্রুত পাইপলাইন ধরে লোহার দরজার কাছে পৌঁছে গেল, কিন্তু এখন সে একা ছিল। দরজা পার হওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তার ভয়ের কারণে সে স্বাধীনতার সুযোগ হারিয়ে ফেলল। অন্যদিকে ফ্রাঙ্ক, জন ও ক্লেরেন্স সার্চ লাইট এড়িয়ে কারাগারের দেওয়াল পর্যন্ত পৌঁছে গেল। চারপাশে কেউ আছে কিনা তা নিশ্চিত হওয়ার পর তারা দেওয়াল পার হয়ে জেল থেকে বেরিয়ে গেল। 3 জন একটি রাস্তা পার হয়ে সমুদ্রের তীরে পৌঁছে গেল। সবাই জানতো তাদের কি করতে হবে। দ্রুত এবং শান্তভাবে তারা তাদের কাজ করতে লাগলো। তারা তড়িঘড়ি করে নৌকার ভেতরে বাতাস ভরতে শুরু করলো। এটি মুখ দিয়ে ফোলানো কঠিন ছিল, কিন্তু বেঁচে থাকার তাগিদে তারা সফল হলো। এরপর তারা আলকাটরাজের সীমানা পেরিয়ে সমুদ্রে নেমে পড়ল। পরদিন সকালে গার্ডরা রাউন্ডে আসার পর প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলো, কিন্তু এরপর তারা দেখলো ফ্রাঙ্ক এখনো ঘুমিয়ে আছে। কিন্তু যখন তারা চাদর সরালো, তখন তাদের পায়ের নিচের মাটি সরে গেল। ফ্রাঙ্কের জায়গায় ছিল তার বানানো নকল মাথা। এই খবর পুরো জেলে ছড়িয়ে পড়লো। কয়েকজন বন্দী পালিয়ে গেছে। গার্ডরা দ্রুত সতর্ক সংকেত বাজিয়ে দিল। শিগগিরই জানা গেল আরও 2 জন বন্দী নিখোঁজ। তাদের খোঁজার জন্য নৌকা ও হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করা হলো, কিন্তু ফ্রাঙ্ক, জন এবং ক্লেরেন্সের কোনো সন্ধান পাওয়া গেল না। তারা কি বেঁচে ছিল নাকি মারা গেছে? কিছু পুলিশ সদস্য মনে করেছিল তারা সমুদ্রে ডুবে মারা গেছে, কিন্তু কারাগারের প্রধান ওয়ার্ডেন জানতো যে তারা সফল হয়েছে। তবু কারাগারের সুনাম রক্ষা করার জন্য ওয়ার্ডেন তাদের মৃত্যুর ঘোষণা দিল। কিন্তু এই ঘোষণায় কেউ বিশ্বাস করেনি। এটি একটি সত্য ঘটনা যা ইতিহাস হয়ে গেল। এই কাহিনী একটি বাস্তব ঘটনা। ফ্রাঙ্ক এক প্রতিবাদের পালানোর মাস্টার হিসাবে বিশ্বজুড়ে পরিচিত হয়ে গেল। 1 বছর গোপন অনুসন্ধান চললেও কখনো তাদের মৃতদেহ খুঁজে পায়নি। এর মানে তারা পালিয়ে সফল হয়েছিল। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিও।